আমার বাবা হার্টের রোগী, আমার মা ডায়াবেটিস এবং হার্ট কিডনি রোগে আক্রান্ত। আপনারা বলেন আমার বেতন কত? আমার পিতামাতা আমাকে কষ্ট করে বিএড এমএড ডিগ্রি অর্জন করিয়েছে। আমার পিতামাতা কষ্ট করে আমাকে শিক্ষক বানিয়েছেন। আমার বাবার স্বপ্ন আমি ভালো শিক্ষক হব, কিন্তু আমি আজকে আমার বাবার সেবা করতে পারি না। আজকে গোটা শিক্ষক সমাজের এই প্রশ্ন, শিক্ষকরা ভালো থাকলে কে ভালো থাকবে? আপনার আমার কলিজার টুকরা সন্তান ভালো থাকবে, আগামী প্রজন্ম ভালো হবে। আপনারা নিজেদের জন্য, নিজেদের বিলাসবহুল জীবনযাপন করার জন্য নিজেদের সন্তানদেরকে নিয়ে দেশে বিদেশে পাড়ি জমান, আর একজন শিক্ষক হয়ে আমার বাবা হার্টের রোগী, আমার মা ডায়াবেটিস এবং হার্ট কিডনি রোগে আক্রান্ত। আপনারা বলেন আমার বেতন কত? আমার পিতামাতা আমাকে কষ্ট করে বিএড এমএড ডিগ্রি অর্জন করিয়েছে। আমার পিতামাতা কষ্ট করে আমাকে শিক্ষক বানিয়েছেন। আমার বাবার স্বপ্ন আমি ভালো শিক্ষক হব, কিন্তু আমি আজকে আমার বাবার সেবা করতে পারি না। আমার সন্তানের আমাকে প্রশ্ন করে, বাবা তুমি শিক্ষক হয়েছো কেন? এই যে দেখো ওরা অন্য কিছু করে কত টাকা পয়সা উপার্জন করে। আমরা তাদের বলি, বাবা তুমি গর্বিত বাবার সন্তান, তোমার বাবা মা শিক্ষক। কিন্তু এই মিষ্টি কথায় আর চিরা বিজে না। আমরা আমাদের যখন চাকরিতে প্রবেশ করি তখন আমাদের 12,500 টাকা বেতন। এই 12,500 টাকা বেতন থেকে 10% আবার কর্তন করে রেখে দেয়। রেখে দেওয়ার পরে আমাদের বাসা ভাড়া দেয় 1,000 টাকা, আর চিকিৎসা ভাতা দেয় 500 টাকা। বাংলাদেশের কোন প্রান্তে, কোন জায়গাতে, কোন বস্তিতে 1,000 টাকায় বাসা ভাড়া পাওয়া যায়? আমার প্রশ্ন। কোনো শিক্ষক কোনো পুলিশের গায়ে হাত উঠায় নাই, তারা নীরবে সহ্য করে গেছে। আমার বাসা নওগাঁ, আমি সুপারিশ পাই কুমিল্লাতে। কিন্তু এই এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা আগে নিয়োগ হতো স্থানীয়ভাবে, অর্থাৎ কমিটির মাধ্যমে নিয়োগ হতো, স্থানীয়ভাবে বেশিরভাগ নিয়োগ হতো। কিন্তু এখন নিয়োগ হয়, আমার বাসা নওগাঁ, আমি কুমিল্লায় নিয়োগ পাইছি। এখন বাসা ভাড়া 1,000। এই 1,000 টাকা দিয়ে আমার কুমিল্লা কে আমার বাসা ভাড়া দিবে? আমি খাবো কি, বা আমার সন্তানদের আমি কীভাবে মানুষ করব, তাকে কীভাবে পড়াশোনা করাবো? আমি আসলে মানে সবসময় পেরেশানির মধ্যে, টেনশনের মধ্যে থাকি। এই টেনশন নিয়ে, এই পেরেশানি নিয়ে আমি কি আসলে সঠিক শিক্ষা দান করা আমার পক্ষে সম্ভব? এটা যদি কর্তৃপক্ষ এটার মনে করেন যে সুদৃষ্টিতে দেখে, আমরা যে দাবি নিয়ে আসছি এটা একবারে বিশাল কোনো দাবি না। আগে কমিটি নিয়োগ ছিল, কমিটি বাড়ির আশেপাশে কাছাকাছি প্রতিষ্ঠানের তাদেরকে নিয়োগ দেওয়া হতো। কিন্তু এখন এইভাবে নিয়োগ দিলে একজন সাধারণ নতুন টিচার 12,500 টাকায় তার সংসার চালাতে পারে না। এই জন্য দেখা যায় এনটিআরসি নিয়োগের সময় অনেক শিক্ষক তারা যোগদান করে না, যারা যখন দেখে যে অনেক দূরে তখন তারা এই জিনিসটিও তারা দেখে না। এবং এনটিআরসি যখন নিয়োগ দেয় তখন অনেকে দরখাস্ত করিয়া আবেদন করে যখন নিয়োগ দেয় তখন তারা সেখানে যোগদান করে না। তারা চায় এদেশের শিক্ষক, এদেশের সচিব দ্বারা তাদের ছেলেমেয়েরা এই দেশে পড়াশোনা করে না, বিদেশে পড়াশোনা করে। স্বাধীনতার 54 বছরে শিক্ষক সমাজ লাঞ্ছনা, অপবাদ, অবমাননা ছাড়া, অবহেলা ছাড়া আমাদের কোনো প্রাপ্তি নাই। অথচ এই শিক্ষকরা নিজেদের সন্তান পরিবারকে উপবাস রেখে তারা অন্যের সন্তানকে মানুষ করে, তারা অন্যের সন্তানের জন্য জীবনের সুখ বিসর্জন করে। আজকে সেই শাসন প্রশাসনে বসা কর্তা বাবুরা আমাদের শিক্ষকদের গায়ে হাত তোলে, আমাদের বাড়ি ভাড়া দেন না, আমাদের পর্যাপ্ত আমাদের সম্মানই দেন না, আমাদেরকে অপমান করতে তাদের বুক কাঁপে না। আমরা এই দুঃখ কোথায় রাখবো? আজকে যারা বড় বড় চেয়ারে আছে, আমাদের শিক্ষা কর্মকর্তারা আছে, তারা কিন্তু আমার মতন একজন শিক্ষকের হাত ধরে আজকে এখানে এসেছে। কিন্তু তারা কখনো ভাবে নাই আমার মতন শিক্ষক আজ থেকে আরও 20 বছর আগে কেমন ছিল, এখন কেমন ছিল, এখন তারা কেমন আর আমরা কেমন তা ভাবে নাই। আশা করি তারা ভেবে আমাদের এই বিচারটুকু গ্রহণ করবেন, কারণ শিক্ষক সবার ঊর্ধ্বে থাকার প্রয়োজন। কিন্তু তারা আমাদেরকে রাখছে না, কেন রাখে নাই তা জানি না। তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ ডিগ্রি লাভ করে এসেছে, কিন্তু তারা শিক্ষকদেরকে কখনো সম্মান দিতে শেখে নাই। 20% বাড়ি ভাড়া দেওয়া হোক, 1500 টাকা চিকিৎসা ভাতা, এটা মাত্র কয়েক টাকার প্রয়োজন হয়, এইটা দিতেও তাদের মন কাঁপছে। রাষ্ট্রে কত কিছু হচ্ছে তা কেউ দেখে নাই, কিন্তু শিক্ষকদের বেলা এইটুকু দিতে তাদের বুক কাঁপে।
আমরা একটা কথা সবাই বুক ফুলিয়ে বলি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আপনাদের কাছে প্রশ্ন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষকরা কি? অবশ্যই শিক্ষা এবং শিক্ষক অপরিচ্ছেদ্য একটা বিষয়, এটা কখনো পৃথক করা যায় না। তো শিক্ষাই পারে একটা দেশকে এগিয়ে নিতে, শিক্ষা ছাড়া কখনো একটা দেশ অগ্রগতি সম্ভব নয়। তো সেক্ষেত্রে শিক্ষকদের যদি সুযোগ সুবিধা এবং তাদের যদি পর্যাপ্ত যদি আর্থিক সচেতনতা না থাকে তাহলে কিন্তু এই শিক্ষার যে অগ্রগতি সেটা কিন্তু সম্ভব নয়। আজকে দেখেন আমি দেশের স্বনামধন্য একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে কলেজে জয়েন করেছি। তো আমাকে চিন্তা করা লাগতো যে আসলে আমি কিভাবে আমার শিক্ষার্থীদের পাঠটা উন্নয়ন করব, শিক্ষাটাকে বোধগম্য, সহজ এবং সৃজনশীল করে তুলব। কিন্তু আজকে আমাকে রাজপথে এসে দাঁড়াতে হয়েছে। তো আমাদের দাবি, আমরা বিলাসবহুলভাবে চলতে চাই না, আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য যেটুকু প্রয়োজন সেটা নিয়ে আমরা এখানে এসেছি। এটি আমাদের দাবি নয়, বরং এটি আমাদের অধিকার। আপনারা এই অধিকারটুকু দিন, দিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা শিক্ষকদের সহযোগিতা করুন, এটাই আমাদের দাবি। দেশবাসী জানে, গোটা পৃথিবী জানে, এদেশের শাসন প্রশাসনে নিয়োজিত আমলা থেকে কামলা পর্যন্ত লুটে পুটে চেটে খায়, আর শিক্ষকদেরকে মাত্র 1500 টাকা চিকিৎসা ভাতা 20% হারে বাড়ি ভাড়া দিতে গিয়ে তাদের হিসাবে কুলায় না। আমার ভাবতে কষ্ট হয় তারা সত্যিই কোনো শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করে এসেছে কিনা, নাকি তারা ওই শিবানী পেয়ে এসেছে। অন্যায়ভাবে লুটে পুটে চেটে দেশটাকে খেয়ে ফেলেছে। শিক্ষকদের বেলায় অবহেলা, তারা আমি বলবো ভিক্ষা চাই না, কুত্তা সামলান, ব্যবহার ভালো করেন। আমরা শিক্ষক, আমরা মুখের ভাষা নষ্ট করতে চাই না। শিক্ষকের গায়ে হাত তোলেন কেন? রাষ্ট্রে এত কিছু হয়, রাতকে দিন করেন, দিনকে রাত করেন। শিক্ষকের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার দিতে গেলে আপনাদের এত পোড়ায় কেন, আমার এই প্রশ্ন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।